আসসালামু আলাইকুম। নাফিসা তাবাসসুম স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজও সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত নগর ভবনের সামনে ব্লকেট কর্মসূচি পালন করবে ইশরাকের সমর্থকরা। সোমবার গুলিস্তানে ব্লকেট কর্মসূচি পালন শেষে এই ঘোষণা দেয় তারা। তালা ঝুলিয়ে আন্দোলনের কারণে সোমবারও নগর ভবনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত ছিল। গুলিস্তানের প্রধান সড়কগুলোতে অবস্থানের কারণে ওই এলাকায় যান চলাচলও বন্ধ থাকে। এতে যাত্রী দুর্ভোগ চরমে পৌঁছে। এদিকে আইনি জটিলতার কারণে ইশরাক হোসেনকে মেয়রের শপথ পড়ানো যাচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। আরও জানাচ্ছেন মেজবাহ হাসান। থেমে থেমে গান আর স্লোগানে উত্তাল নগর ভবন। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা 4 দিন অবস্থান নেওয়ার পর পঞ্চম দিনের ব্লকেট কর্মসূচিতে এমন ব্যতিক্রমী আয়োজন। আমরা রাজপথে থাকবো, রাজপথে আন্দোলন করে আমরা এই দাবি আদায় করব। হাইকোর্টের রায়কে বর্তমান সরকার তোয়াক্কা করছে না, মানছে না। টানা এমন কর্মসূচিতে স্থবির হয়ে পড়েছে নগর ভবনের স্বাভাবিক কার্যক্রম। ভোগান্তিতে পড়েন নগরবাসী। ওখানে নেমেছে, আমার পায়ে ব্যথা, হাঁটতে পারি না। এরপরেও আমি আপনার ওই রোডে নামছি বেশ অনেকটা আগে, এটুকু কষ্ট করে হেঁটে আসছি। কর্মসূচি চলাকালে ফেসবুকে স্ট্যাটাস দেন ইশরাক হোসেন। বলেন, আদালতের আদেশ ও নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বাস্তবায়নে যারা বাধা হয়ে দাঁড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে জনগণ। রাজধানীতে আলাদা এক অনুষ্ঠানে স্থানীয় সরকার উপদেষ্টা দাবি করেন, এখনই ইশরাককে মেয়রের দায়িত্ব দেওয়া যাচ্ছে না। এখানে অনেকগুলো আইনি জটিলতা আছে, সেগুলো আমরা আইন মন্ত্রণালয়ের থেকে জানতে চেয়েছি। এর বাইরেও মেয়াদ সংক্রান্ত জটিলতা আছে। বিবাদী করে রিটও করা হয়েছে যাতে শপথ গ্রহণ করতে না দেওয়া হয়। আমরা যতদূর জানি সেটা বিচারাধীন আছে। তো এই সকল ধরনের জটিলতা নিরসন না করে আমরা কোনো সিদ্ধান্তে আসলে যেতে পারছি না। মঙ্গলবারও অবস্থান কর্মসূচি পালনের কথা জানিয়েছেন ইশরাক সমর্থকরা। আগামী দিন সকাল 10টায় আমরা এখানে আসব সদল বলে। মেজবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। আদালতের নির্দেশনা মেনে দ্রুত ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ না পড়ালে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। অন্যদিকে নজরুল ইসলাম খান বলেছেন, আওয়ামী লীগের সাথে কোনো আপোষ নেই, কেউ তাদের পুনর্বাসন করতে চাইলে তা প্রতিহত করতে হবে। সোমবার পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। সিলেট নগরীর শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে বিএনপির সিলেট বিভাগের নতুন সদস্য সংগ্রহ এবং নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে যোগ দিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগ তাদের অপকর্মের জন্য কোনো অনুশোচনা করেনি, অথচ এরই মধ্যে সরকারের উপদেষ্টারা কথা বলছেন গণতন্ত্রের বিপরীত ভাষায়। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আদালতের রায় কিংবা গেজেট কিছুই মানা হচ্ছে না। উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ দীর্ঘস্থায়ী ক্ষমতা ভোগের স্বপ্নে বিভোর। সমস্ত উপদেষ্টারা মনে করছেন বাংলাদেশটা পুরোটাই করে তাদের কথায় উঠবে এবং বসবে। অতি অল্প সময়ের মধ্যে পারলে আজকে কালকের মধ্যে যারা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ গ্রহণ করানোর ব্যবস্থা করুন। অন্যথায় ঢাকার এই আন্দোলনকে কেন্দ্র করে হয়তো আরো বৃহত্তর আন্দোলন করতে হতে পারে। এদিকে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে 12 দলীয় জোট আয়োজিত সমাবেশে নজরুল ইসলাম খান বলেন, যে আওয়ামী লীগ 16 বছরে বিএনপির উপর সবচেয়ে বেশি গুম, খুন ও নির্যাতন চালিয়েছে, সেই দলকে পুনর্বাসন করছে বিএনপি, এমন দাবি ভিত্তিহীন। কেউ কেউ প্রচারের চেষ্টা করছে যে আমরা নাকি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাই। আচ্ছা ভাবেন একবার, যেই দলটা, যে দলের সরকারটা সবচেয়ে বেশি নির্যাতন করেছে বিএনপিকে, আপোষ কেউ করবে? আরে আমরা তো নাই, অন্য কেউ করতে গেলে তাকে পর্যন্ত আমরা বাধা দেব। জাতীয় প্রেস ক্লাবে গণজাগরণ দল আয়োজিত অন্য এক অনুষ্ঠানে বক্তারা অবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান। আপনার প্রতি যে আস্থা, বিশ্বাস, সেগুলো তো আপনি হারাতে যাচ্ছেন। হাসান মা,
মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচয়ে একদল তরুণ হাক্কানি পাবলিশার্সের মালিককে গ্রেফতারের দাবিতে রাজধানী ধানমন্ডির একটি বাসার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে। সোমবার দিবাগত রাতে তারা ধানমন্ডির ৪ নম্বর সড়কের ওই বাসার সামনে অবস্থান নিয়ে স্বৈরাচার বিরোধী নানান স্লোগান দেন। পরে হাক্কানি পাবলিশার্সের প্রকাশকের বাসায় ঢোকার চেষ্টা করেন তারা। তাদের অভিযোগ, প্রকাশক গোলাম মোস্তফা স্বৈরাচারের দোসর, তাই তাকে গ্রেফতার করতে হবে। এ সময় ৯৯৯ কল দিয়ে পুলিশের সহায়তা চান গোলাম মোস্তফা। পরে পুলিশ ঘটনাস্থলে আসলে গোলাম মোস্তফাকে গ্রেফতারের জন্য বিক্ষোভকারীরা দাবি জানাতে থাকে। গোলাম মোস্তফার নামে কোনো মামলা বা গ্রেফতারি পরোয়ানা না থাকায় তাকে গ্রেফতারের অপারগতা প্রকাশ করে পুলিশ। পরে পুলিশের সাথে বাকবিতণ্ডার এক পর্যায়ে ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করে পুলিশ। দুর্নীতি এবং পাচারকৃত প্রায় ১,৭৬,০০০ কোটি টাকা মূল্যের সম্পদ বাংলাদেশ ব্যাংকের অধীনে জব্দ আছে। জব্দকৃত সম্পদ ব্যবস্থাপনায় ফান্ড তৈরিতে নির্দেশ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার যমুনায় অনুষ্ঠিত এক সভায় এই নির্দেশ দেন তিনি। পরে ব্রিফিংয়ে বাংলাদেশ ব্যাংক গভর্নর আহসান এইচ মনসুর জানান, আইনি মীমাংসা শেষে ক্ষতিগ্রস্ত ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে দেয়া হবে ওই অর্থ। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। বিগত সরকারের সময় দেশ থেকে লুট হওয়া এবং বিদেশে পাচারকৃত অর্থ পুনরুদ্ধারের অগ্রগতি নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার বাসভবন যমুনায় এক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, ইতিমধ্যে দেশে বিদেশে বিপুল অঙ্কের স্থাবর অস্থাবর সম্পদ জব্দ করেছে সরকার। ১,৩০,৭৫৮.৭ করোড় টাকা। আর হচ্ছে মিলিয়ন ডলারে আছে, যেটা বৈদেশিক অ্যাটাচমেন্ট হয়েছে ১৬৪.03 মিলিয়ন ডলার। আর অস্থাবর সম্পত্তি যেটা ফ্রিজিং হয়েছে, এটা অস্থাবর সম্পত্তি হচ্ছে ৪২,৬১৪.২৭ কোটি টাকা। আর মিলিয়ন ডলারে সেটা হচ্ছে ২০.৭৮। বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে লুটপাট হওয়া সম্পদ এবং অর্থ ব্যবস্থাপনায় একটি তহবিল গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। যারা পালিয়ে গেছেন তাদের শেয়ার সেগুলোকে জব্দ করা আছে। এগুলোকে কিভাবে আমরা জনহিতকর কার্যে ডিপোজিটরদেরকে আবার ব্যাংকগুলোকে ক্ষতিপূরণ দিয়ে ডিপোজিটরের স্বার্থ রক্ষা করা যায়, সেই ব্যাপারে এক ফান্ড গঠন করে এই ফান্ডগুলোকে বা এই শেয়ারের যে লব্ধ অর্থ সেগুলোকে সেখানে ট্রান্সফার করে আমরা কিভাবে সেটাকে ম্যানেজ করব সে বিষয়ে আলোচনা হয়েছে। পাচারকৃত অর্থ পুনরুদ্ধারে ৪ থেকে ৫ বছর সময় লাগতে পারে জানিয়ে আহসান এইচ মনসুর বলেন, সংশ্লিষ্ট দেশের সরকারের সাথে যোগাযোগ করা হচ্ছে। টাকা উদ্ধার করা আর শান্তিতে থাকা দুই জিনিস। উদ্ধারের সময় লাগবে, কিন্তু ঘুম নষ্ট আমরা কিন্তু এখন থেকেই করতে পারছি বলে মনে হয়। তাদেরকে তৎপর হতে হবে, লিগ্যাল প্রোটেকশন তাদেরকে নিতে হবে, আমরা আইনগতভাবে তাদের পিছনে যাব। মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদের ব্যবস্থাপনায় জড়িত ব্যক্তিরা ১,০০০ কোটি টাকা আত্মসাৎ করেছে জানিয়ে বাংলাদেশ ব্যাংক গভর্নর বলেন, যথাযথ নিয়মে তাদের বিচার হবে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। অভিনেত্রী নুসরাত ফারিয়ার বিরুদ্ধে মামলা থাকায় গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে নিরপরাধে কেউ যেন ভোগান্তির শিকার না হয় সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। সোমবার সকালে সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে এসব বলেন উপদেষ্টা। বৈঠকে মে মাসের মধ্যে তৈরি পোশাক কর্মীদের বোনাস ও ৩ জুনের মধ্যে বেতন পরিশোধের সিদ্ধান্ত হয়। রিপোর্ট করছেন রুকনউদ্দিন। রোববার অভিনেত্রী নুসরাত ফারিয়াকে বিমানবন্দর থেকে আটক করা হয়। একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার আদালতে তোলা হলে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়। সোমবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চান সাংবাদিকরা। ওনার এগেইনস্টে তো আমরা ইনভেস্টিগেশন তো শেষ হয়নি, তার নামে যদি কেস থাকে আপনি কি করবেন? বিদেশ যাত্রা নিষেধ আছে কিনা একটা পলিসি আছে, ওই পলিসির মতো যেটা যারা পড়ে তাদের কোনো একটা নিরীহ লোক যেন কোনো অবস্থায় শাস্তি ভোগ যেন না করে এই ব্যবস্থা আমরা অবশ্যই নেব।
ঈদের আগেই তৈরি পোশাক কারখানার কর্মীদের বেতন বোনাস পরিশোধের সিদ্ধান্ত হয় বৈঠকে। এরা মে মাসের ভিতরে বোনাসটা দিয়ে দিবে, আর বেতনটা 1 থেকে 3 তারিখের ভিতরে তারা বেতনটা পরিশোধ করবে। গার্মেন্টস শ্রমিকদের যৌক্তিক যে দাবিগুলি আছে, এইটা মালিকেরা অবশ্যই তাদের পূরণ করতে হবে, যৌক্তিক দাবি। বাট কোনো অযৌক্তিক দাবি নিয়ে যদি শ্রমিকরা রাস্তা বা কোথাও ঘেরাও করতে, ওই ক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদের নিয়ম মাফিক ব্যবস্থা নেবে। এবার সড়কে কোনো পশুর হাট বসবে না এবং পশুবাহী ট্রাকের সামনে কোন হাটে যেতে চান তা লিখে রাখার অনুরোধ জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, আগেই টেন্ডার হওয়ায় এবছর সম্ভব না হলেও আগামী বছর থেকে 5% বদলে 4% হাসিল নেবার অনুরোধ করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী যারা এটা করবে, আইন ভঙ্গ করবে, তাদের এগেইনস্টে অ্যাকশন নেবে। ঈদের আগে 5 দিন ও পরে 3 দিন নৌপথে বাল্ক হেড চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। স্থলবন্দর দিয়ে ভারতের পণ্য আমদানি নিষেধাজ্ঞা বাংলাদেশের সঙ্গে দেশটির বাণিজ্য যুদ্ধের অংশ হিসেবে দেখছেন অর্থনীতি বিশ্লেষকরা। বলছেন, এমন সিদ্ধান্ত শুধু অর্থনৈতিক নয়, সম্পর্কের টানাপোড়েনের প্রতিফলন। এই সংকটের সমাধান রাজনৈতিকভাবেই করতে হবে বলে মনে করেন তারা। ব্যবসায়ীরা বলছেন, হটকারী সিদ্ধান্তে উভয় রাষ্ট্রের বাণিজ্যের বিকাশ বাধাগ্রস্ত হবে, তবে আগামীতে দেশের ব্যবসায়ীদের নির্ভরশীলতা কমবে। মেজবাহ হাসানের রিপোর্ট। দেশের মোট রপ্তানি আয়ের 3.75% আসে ভারত থেকে। এর প্রায় 40% রপ্তানি হয় স্থলবন্দর দিয়ে। অন্যদিকে ভারতীয় ভোগ্যপণ্যের বড় বাজার বাংলাদেশ, যেখানে প্রায় $900 কোটি পণ্য আমদানি করে ভারত। এর বড় অংশ শিল্পের কাঁচামাল। এমন অবস্থায় স্থলবন্দর ব্যবহার করে পোশাকসহ বিভিন্ন পণ্য রপ্তানির বিধিনিষেধ কিভাবে দেখছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা? এই বাণিজ্য যুদ্ধ, এতদিন আমরা ইউএসএ চায়নার বাণিজ্য যুদ্ধ দেখেছি, এখন একটা কাউন্টার এরকম বাণিজ্য যুদ্ধে এখানে ভারত বাংলাদেশ একটা কাউন্টার যুদ্ধ এখানে শুরু হয়েছে। গভর্নমেন্ট যৌক্তিকভাবেই এবং সমতার ভিত্তিতে আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে নেগোসিয়েশনে যাবে এবং আমরা উভয় দেশের স্বার্থে নিশ্চয়ই এটার কোনো একটা সলিউশন বের হবে বলে আমরা আশা করছি। শুধু যে ইন্ডিয়া মার্কেট আমাদের জন্য অপরচুনিটি তা তো না, সারা বিশ্ব তৈরি হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসায়ীরা বলছেন, এই নিষেধাজ্ঞা খানিকটা চ্যালেঞ্জ হলেও নতুন বাজার তৈরিতে সহায়ক হবে। একই সাথে কমবে নির্ভরশীলতা। বিকল্প হিসেবে আমরা নৌপথ ব্যবহার করতে পারি, সমুদ্র বন্দর ব্যবহার করতে পারি, অথবা আমাদের পানগা থেকে মংলা থেকে হলদিয়া এই রোডটাও আমাদের ব্যবহার হইতে পারে। আর দ্বিতীয়ত মানে যেটা ক্ষতিগ্রস্ত আমাদের সবচেয়ে বেশি হবে সেটা হচ্ছে প্রসেস ফুড যেটা এবং ফার্নিচার যেটা আমাদের রপ্তানি যাইতো, সেইটা মেইনলি ক্ষতিগ্রস্ত হবে। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিকভাবে এই সংকট নিরসন করতে হবে। এখানে এই টিট ফর ট্যাট অ্যাকশনটা আমাদের নিজেদেরও ক্ষতি করে। আমাদের চেষ্টা করা উচিত ডিপ্লোম্যাটিক লেভেলে যে এগুলোর একটা সমাধান করা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমাদের আর কোনো এই টিট ফর ট্যাট মুভ নিয়ে আমাদের নিজেদেরই ক্ষতি হবে। প্রতিবেশী 2 রাষ্ট্রের এমন টানাপোড়েন সমাধান না হলে আগামীতে উভয় রাষ্ট্র ক্ষতির মুখে পড়বে বলে মত বিশেষজ্ঞদের। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 গঠন করা হয়েছে। সোমবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সরকার বিদ্যমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 হিসেবে গণ্য করল। আর সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে চেয়ারম্যান পদে হাইকোর্ট বিভাগের সাবেক বিচারক বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী এবং সদস্য পদে অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ ও মাদারীপুরের জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবিরকে নিয়োগক্রমে তাদের সমন্বয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 গঠন করা হলো। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের পুরনো ইকোনমিক মডেলেই বাজেট তৈরি করা হয়েছে। অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে সরকারের সমন্বয়, স্বচ্ছতা ও সহযোগিতার অভাব রয়েছে বলে মনে করেন সিপিডির সম্মানিত
ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য সোমবার রাজধানীর একটি হোটেলে এসডিজি বাস্তবায়নের নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত বাংলাদেশ অর্থনীতি শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তারা। আরাফাত ইসলামের রিপোর্ট। আগামী বাজেট ও অর্থনীতির নীতি সংস্কার নিয়ে বহুপাক্ষিক অংশীজনের বৈঠকে উঠে আসে সামষ্টিক অর্থনীতির গতিশীলতা, বিশেষ করে জিডিপি প্রবৃদ্ধি ও বিনিয়োগ বাড়ানো সহ বেশ কয়েকটি খাতে বরাদ্দ বাড়াতে পরামর্শ দেন বক্তারা। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অর্থনীতিতে যদি স্বস্তি না থাকে তাহলে কোনো সংস্কার কাজে আসবে না। আগামী দিনে খুব দ্রুত গতির উত্তরণ হবে প্রবৃদ্ধিতে, এটা আমরা দেখি না। রাজনীতিবিদরা পালিয়ে গেছে, ব্যবসায়ী গোষ্ঠীরা ম্রিয়মাণ হয়ে আছেন, আর আমলারা আবার পুনরুজ্জীবিত হয়েছেন। অনির্বাচিত সরকার একটা বাজেট তৈরি করার জন্য যেই পরিমাণে এবং সরকার সংস্কারের জন্য যেই পরিমাণে মন খুলে আলাপ আলোচনা করার, সেটা দেখলাম না। আসন্ন বাজেটে কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাত সহ বেশ কিছু বিষয়ে গুরুত্বারোপ করেন অর্থনীতিবিদরা। দ্বিতীয় হচ্ছে দুর্দশাগ্রস্ত আর্থিক প্রতিষ্ঠানকে একটা নিষ্পত্তির দিকে নিয়ে যাওয়া, আর তৃতীয় হচ্ছে হারিয়ে যাওয়া যে অর্থ বিদেশে চলে গেছে সেটা পুনরুদ্ধারের ব্যবস্থা করা। এত বড় একটা টাকা দেশে থেকে চলে গেছে, আমরা মনে করি যে সেখানে তাদের জন্য অর্থায়ন রাখা উচিত, যাতে তারা প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করে বাইরে হায়ার করে তারা এই টাকাটা আনতে পারে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ডেমোক্রেটিক ইকোনমির মাধ্যমে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে। অন্যদিকে এনবিআর বিভক্তির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে রাজনৈতিক দলসহ অংশীজনদের সাথে আলোচনা করা দরকার ছিল। এনবিআর একটা বিশাল সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আমরা স্বাগত জানাই। এই যে অবস্থা, একটা ব্যুরোক্রেটিক একটা গ্রুপ বসে এই সিদ্ধান্ত নিতে পারে, হাফ বেকড একটা সিদ্ধান্ত। সরকারের যে বাজেট সেটা কন্টিনিউশন, বেসিক্যালি সেখান থেকে কোনো ডিপার্চার করে আলাদা করে কোনো কিছু করা হয়নি। আপনি রাজনীতিতে ডেমোক্রেটাইজেশনের কথা বললে হবে না। উই হ্যাভ টু ডেমোক্রেটাইজ দ্য ইকোনমি। উই ওয়ান্ট টু বি এ ট্রেডিং পোস্ট like Dubai, like many countries. We want to be a trading post. We are open for business for everybody. অর্থনীতি পরিচালনার ক্ষেত্রে সরকারের মধ্যবর্তী কোনো পরিকল্পনা না থাকা এবং শ্বেতপত্র প্রণয়ন কমিটি সহ বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশমালা যথাযথভাবে বাস্তবায়ন করা হচ্ছে না বলেও মত দেন বক্তারা। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। ভারতের মেঘালয় ও আসামে ভারী বর্ষণের ফলে শেরপুরে নদ নদীর পানি দ্রুত বাড়ছে। এতে জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। গত 3 দিন জেলার বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতের কারণে কয়েকটি নদীর পানি বিপদসীমার কাছাকাছি আছে। সোমেশ্বরী নদীর পানি বেড়ে নির্মাণাধীন চাপাতলি সেতুর পার্শ্ববর্তী নিম্নাঞ্চলে প্রবেশ করেছে। এতে আশেপাশের কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এক সতর্ক বার্তায় জানিয়েছে, নিম্নাঞ্চলগুলো সাময়িকভাবে প্লাবিত হতে পারে, যার প্রভাবে জনজীবন ব্যাহত ও কৃষিখাতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে। প্রশাসন আগাম সতর্কতা হিসেবে সীমান্তবর্তী এলাকায় পাকা ধান দ্রুত কেটে নেওয়ার জন্য মাইকিং করেছে। জাতীয় রাজস্ব বোর্ডকে ভেঙে 2 বিভাগে বিভক্ত করার প্রতিবাদে চলমান কলম বিরতি স্থগিত করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। অর্থ উপদেষ্টা সহ কয়েকজন উপদেষ্টার সাথে বৈঠকের আশ্বাসে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার বিকেলে এনবিআর ভবনে সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজস্ব সংস্কারের বিষয়ে অংশীজনদের মতামত না নিয়ে অধ্যাদেশ জারি করায় কাস্টমস, ভ্যাট ও আয়কর শাখার কর্মকর্তা কর্মচারীরা কলম বিরতি পালন করে আসছেন। তারা দাবি করেন, এনবিআর বিলুপ্ত নয়, বরং একে স্বতন্ত্র রেখেই সংস্কার করতে হবে। আর ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃত্ব সহ সংশ্লিষ্ট সকল অংশীজনের মতামত নিয়ে উপযুক্ত ও টেকসই রাজস্ব প্রশাসন সংস্কার নিশ্চিত সহ মোট 3টি দাবি নিয়ে আলোচনায় বসবেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের 10-12 জনের একটি প্রতিনিধি দল। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।